না, আমার খুব ঘুম পেয়েছে, তুমি যাও। আমার গলার স্বর শুনেই বুঝেছিল আমার মন খারাপ। আমার স্ত্রী রুবি বলল, স্মৃতিকে মাঝে মাঝে মনে করতে হয়, তাই বলে সেটাকে অবলম্বন করে বাঁচা যায় না। আমি উঠে বসলাম। রুবি আমার দিকে তাকিয়ে বলছে, দেখো না, তুমি তাকে মনে করে কত কষ্ট পাও, কিন্তু সে তো আর এই দুনিয়াতে নেই। আর এই যে দেখো, আমি জীবিত থাকা অবস্থায়ও আমায় ভেবে কেউ কষ্ট পায় না। শুনলাম তার বিয়ে হয়েছে এবং তার একটা ছেলে আছে। এই বলে সে কাঁদতে লাগলো, মানে আমার স্ত্রী রুবি। রুবিকে খুব অসহায় লাগলো, খুব মায়া হলো তার প্রতি। রুবি তার আগের হাজবেন্ডের কথা বলছেন, ও তো আমার চেয়েও বেশি দুঃখী। ওকে আমি তখন জড়িয়ে ধরে বললাম, আমার কষ্টের ভাগ যদি তুমি নাও নিতে পারো, আমি কিন্তু তোমার কষ্টের ভাগটা নিব। ও সেদিন আমায় খুব ভরসা করেছিল। বিয়ের 3 মাস পর মনে হচ্ছিল আমি ওকে ধীরে ধীরে সুখীর মতোই ভালোবাসতে পেরেছি, কিন্তু তখনও জেসিকে মন থেকে মানতে পারিনি। একেই তো মেয়ে, বিয়ে দিলে পরের ঘরে যাবে, তারপর আবার নিজের মেয়ে নয়, সে কি করে আমায় বাবার সম্মান দিবে। ভাবলাম আমার কর্তব্য আমি পালন করব, জেসিকে লেখাপড়া শিখাবো, তারপর ওকে ভালো ঘর দেখে বিয়ে দিব। যখনই আমি আমার ছেলেদের সাথে দুষ্টামি করি, জেসিও তখন এসে আমার কোলে বসতো। আমি আর তখন ওকে দূরে সরিয়ে দিতে পারিনি। আমার সন্তানরা আমার সাথে ঘুমালে তখন জেসিও বায়না ধরতো আমার সাথে ঘুমাবে। আমার বড় ছেলে ওকে অনেকভাবে তাচ্ছিল্য করত, তুই আমাদের আপন বোন না, এমন অনেক কথাই শুনতো। কিন্তু ছোট ছেলে জেসিকে খুব পছন্দ করত। আমি ওদের মাঝে যাতে সম্পর্ক ঠিক থাকে তাই জেসিকে সাথে নিয়ে ঘুমাতাম। ধীরে ধীরে ওরা যখন বড় হতে লাগলো, রুবিকে বেশি একটা মা বলে ডাকতো না, বড় ছেলে খালা বলে ডাকতো, আর ছোট ছেলে প্রয়োজন ছাড়া মা বলে ডাকতো না। জেসি ঠিক আগের মতোই আমাকে বাবা ডাকে। মেয়ের অনার্স শেষ হতে ওকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিলাম। রুবি মেয়ের বিয়ের বছরের মাথায় মারা যায়। ছোট ছেলেকে বেলজিয়াম পাঠিয়েছিলাম, শুনেছি সে নাকি ওখানেই এক মেয়েকে বিয়ে করেছে, আর বড় ছেলে তার বউকে নিয়ে ঢাকা শহরে থাকে। আমি বাকি জীবন গ্রামে থাকবো এই সিদ্ধান্ত নিলাম। এই ছেলেদেরই আমি ভেবেছিলাম সম্পত্তি সব দিয়ে যাব, আর মেয়েকে বিয়ে দিয়েছি, তার আর কোনো কিছু লাগবে না। একটা মেয়ে রান্না করে দিয়ে যেত। জীবনের শেষ সময়টা এমন নিঃসঙ্গ ভাবে কাটাতে হবে আমি তা কখনোই ভাবিনি। বড় ছেলে মাঝে মাঝে খবর নেয়, হয়তো খবর নেয় আমি মারা গেছি কিনা, তাহলে হয়তো বেঁচে যাবে। ডান পায়ে গা হয়েছে, নিজে নিজে এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারি না একা। বড় ছেলেকে বলেছিলাম আমায় তার সাথে নিয়ে যেতে, তখন সে সরাসরি বলে দিয়েছে তার পক্ষে নেওয়া সম্ভব নয়, তার বাসা ছোট। আরো অনেক কথা বলেছে সে। আর ছোট জন বলল, বড় ভাই দেশে থেকে আসে না, আর আমি বিদেশ থেকে কি করে আসবো। আমি জানি আমি মরে যাবার পর ঠিক সময় এসে সম্পত্তির ভাগ নিতে তাদের দেরি হবে না। মেয়েকে আর কিছুই বলিনি, সে কল দিলে বলি ভালো আছি। নিজের সন্তানরাই মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে মেয়ের কাছ থেকে আর কি আশা করা যায়, যাকে আমি বঞ্চিত করেছি বারবার। আজকাল শুধু হাঁটতেই না, বসতেও কষ্ট হয় খুব। আজকাল আর কান্নাও আসে না। আমার জীবনটা এমন হয়ে যাবে তা আমি ভাবিনি। সকাল সকাল দরজায় টোকা শুনে বিছানা থেকে উঠতে আমার আধা ঘন্টা লেগে গেল। দরজা খুলেই দেখি জেসি দাঁড়িয়ে, তার কোলে আরেকজন ছোট্ট জেসি। কিরে মা, এত ভোরে? বাবা তুমি অসুস্থ, আয় ভিতরে আয়। জেসি বসে কাঁদছে। আমি ওকে বললাম, কাঁদছিস কেন মা, জামাই আসেনি? ও আসবে বাবা। আমি বললাম আচ্ছা, তাহলে এখানে কয়েকদিন থেকে যাও। জেসির মেয়েটা আমার পাশে এসে বসলো। নানাভাই তোমাকে নিয়ে যাব। একদম জেসির মতো আমার না, আধো আধো গলায় নানাভাই শুনে আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। এর মাঝে জেসি বলল, তোমায় এই অবস্থায় রেখে আমরা চলে যাব কি করে ভাবলে? তোমার জামাইকে বলেছি তুমি আমাদের সাথে থাকবে, সেও খুশি হয়েছে। বিকেলের দিকে আসবেন আমাদের নিয়ে যেতে। আমি এর মাঝে সবকিছু গুছিয়ে ফেলি। এক সময় ভাবতাম আমার মেয়ের সন্তান নেই, আমি ব্যস্ত পাইনি, কিন্তু এখন বুঝি আমি দুনিয়াতেই ব্যস্ত পেয়ে গিয়েছি। যে আমার চোখ খুলে দিল, আসলে কখন যে আপন হয়ে যায় তা কেউ বুঝতে পারে না। ওকে একদিন বলেছিলাম, ঠিক শিক্ষা তুমি পাওনি, আসলে ভুল বলেছিলাম। ও শুধু শিক্ষাই পেয়েছে তা নয়, ও কিন্তু সুশিক্ষা দিতেও জানে, আর যেটা আমায় দিয়েছে। জেসির মাথায় হাত রেখে বললাম, মারে, বুড়া বয়সে জামাইয়ের কাছে থাকলে মানুষ খারাপ বলবে। সে আমায় জড়িয়ে ধরে বলল, যখন আমায় নিজের কাছে রেখেছিলে তখন মানুষ কিছু বলেছিল বাবা? এত কষ্ট পাও তা যেহেতু মানুষ দেখতে আসেনি, তাহলে তারা কি বলল আমি জানতে চাই না। ভাগ্যিস বাসায় মেয়েটা আমায় কল দিয়েছিল, না হলে আমি জানতেই পারতাম না। বাবা, আমাদের সাথে থাকতে কি তোমার আপত্তি আছে? মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আর কিছুই বলতে পারলাম না। চোখের পানি যেন ভিতর থেকে খুব করে বের হয়ে আসতে চাইছে। নাতনিকে কোলে নিয়ে চললাম মেয়ে আর মেয়ে জামাইয়ের সাথে। জামাইকে
বলেছিলাম আমার 2 ছেলের সাথে সাথে তোমায়ও আমি সমপরিমাণ সম্পত্তি দিব। সে বলে, দিয়েছেন তো, সবচেয়ে বড় সম্পত্তি জেসিকে আমার কাছে দিয়েছেন, তার থেকে বড় সম্পত্তি আর কিছুই চাই না। সুখীকে বলি, তুমি মারা গেছো, বেঁচে গিয়েছো, মানে আমার প্রথম স্ত্রী। ছেলেদের এই অবস্থা দেখে তুমি মারা যেতে প্রতিনিয়ত। আর রুবি আমার ছোট বউ, সে আমায় সবচেয়ে বড় জান্নাত দিয়ে গেছে যা আমি আগে চিনতে পারিনি। এখন আমি মেয়ের বাড়িতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ছেলেদের সাথে আর যোগাযোগ রাখে না। জেসিকে বলেছি, মরে গেলে তোর বাসার আশেপাশে আমাকে কবর দিস। মারে ওপারে জান্নাত না পেলেও দুনিয়ার জান্নাতের আশেপাশে তো থাকতেই পারবো, তাই না? জীবন সুন্দর, যতটুকু চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি সুন্দর। গল্পটি এখানেই শেষ হলো। অবহেলিত জিনিসই মানুষের প্রয়োজনে পড়ে বারবার। আমরা অবহেলা করি বিদায় সেই জিনিসটার মূল্যায়ন করতে জানি না। এই গল্পটি তো ঠিক সেরকমই প্রমাণ হয়েছে। গল্পটি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল আফসানা ড্রিম সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই পেজের প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হয়। সবাই বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।